এখন আমি আসি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এই ভিডিওটা যখন শ্যুট করতেছি তখন ঘড়িতে সময় হচ্ছে 2:22। আমি কোথায় যাচ্ছি সেইটা বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে এই ভিডিওটা কোন পারপাসে বানাইতেছি এই পারপাসটা আমি আপনাদের আগে বলি। বেশ কয়েকদিন ধরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে, অনেকে ডিএম করতেছে যে ভাইয়া আপনি অনেক হাইওয়ে রাইড করেন, তো হাইওয়ে রাইডের কিছু টিপস আমাদের দিয়েন, কিভাবে হাইওয়ে রাইড করলে সেফলি রাইড করা যায় এবং সোলো ট্যুরে কি করা যায় এবং স্কোয়াড ট্যুরে এই হাইওয়েতে রাইডে কি কি বিষয়ে খেয়াল রাখা জরুরি বা কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়। এই ভিডিওটা আমি মূলত এই পারপাসেই বানাইতেছি যে আমি যেহেতু একটা হাইওয়ে রাইড করতেছি, এই হাইওয়ে রাইডের মধ্যেই আপনাদের এই টিপস অ্যান্ড ট্রিক্স যেইগুলা আমি জানি সেই আলোকেই এই ভিডিওটা বানানোর চেষ্টা করব বা সেই আলোকে আপনাদের বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা হাইওয়েতে সেফলি রাইড করতে পারেন এবং কোন হাইওয়েতে কিভাবে রাইড করবেন এবং সোলো রাইড কিভাবে করবেন এবং গ্রুপ রাইড বা স্কোয়াড রাইড কিভাবে করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই জায়গা থেকে শুরু করতেছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। প্রথমে বলি আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবারের একটা ছুটি নিয়ে 2-3 দিনের জন্য আমি একটু বাড়ি যাচ্ছি, মানে যশোর যাইতেছি। এই এক্সপ্রেসওয়েতে আমি প্রচুর বাইক রাইড করছি, অনেকবার আসছি গেছি। শুধু এই এক্সপ্রেসওয়ে না, সিলেট হাইওয়ে, চট্টগ্রাম হাইওয়ে, ইভেন উত্তরবঙ্গ পঞ্চগড়ের যে হাইওয়েটা আছে এই হাইওয়েতেও প্রচুর পরিমাণ রাইড আমার হয়েছে। আর ঢাকা টাঙ্গাইল তো ভাই মানে ডাল ভাতের মতো মারছি। এখান থেকে খুলনা হচ্ছে 170 কিলোমিটার আর আমাকে যেতে হবে যশোর, প্রায় 200 কিলোমিটার রাইড আজকে আমাকে করতে হবে। এখন কথা হলো হাইওয়ে রাইডের ক্ষেত্রে দুই ধরনের বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হলো হাইওয়ে রাইডের আগের কিছু বিষয়, মানে আগের কিছু প্রস্তুতি আছে এবং তারপরের কিছু কার্যক্রম আছে। এই বিষয়টা আমি দুই ভাগে ভাগ করলাম। প্রথমটা বলি যে হাইওয়ে রাইড করার আগে বা আপনারা যখন একটা লং রাইডে যাবেন, এই লং রাইডের আগে আপনাদের কি কি প্রিপারেশন নিতে হবে। প্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আপনি কয়দিনের জন্য ট্যুরে যাচ্ছেন বা কয়দিনের সফরে যাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ব্যাকপ্যাক নিতে হবে এবং ব্যাগে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়, ছোট্ট একটা মেডিকেল কিট বক্স এবং যা যা আপনার প্রয়োজন শুকনো খাবার টাবার যেগুলো আছে এগুলো আপনাকে প্যাক করতে হবে। অল্প কাপড় চোপড় নিতে পারেন, 2-3টাতে আলহামদুলিল্লাহ আপনি 4-5 দিনের একটা সফর করে আসতে পারবেন। এরপরে আসে বাইকের মেনটেনেন্স। আমি খুব শর্ট করে বলতেছি কারণ ভিডিও বিশেষ একটা লং করব না, লং ট্যুর তো এমনি পরে বকতে বকতে বড় হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে বাইকের মেনটেনেন্স। আপনার বাইকে ফুয়েল লোড দিয়ে নেবেন। এই যে আমি গতকালকে দেখেন বাইকের ফুয়েল একদম ফুল করে নিয়ে আসছি এবং আমি হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। আমার দেখেন 38 কিলোমিটার, আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে 0 করে নিই ট্রিপ মিটারটা, এই যে 38 কিলোমিটার চলছে। তো এইটা যখন 1000 কিলোমিটারে চলে যাবে বা 1100 কিলোমিটারে চলে যাবে তখন আমি ইঞ্জিন অয়েল আবার চেঞ্জ করে নিব। তো এই ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় হয়ে গেলে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন এবং আপনার বাইকে ফুয়েল বা টাঙ্কি লোড করে নিতে কখনোই ভুলবেন না, এটা ট্যুরের আগের দিন। এরপরে যদি আপনার টুকিটাকি কাজ থাকে, যেরকম বাইকের চাকার হাওয়ার প্রেশার ঠিকঠাক আছে কিনা, চেইন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, এয়ার ফিল্টার পরিষ্কার আছে কিনা, স্পার্ক প্লাগের কী অবস্থা, ব্রেকিং সিস্টেমের কী অবস্থা এবং আপনার বাইকের হেডলাইট, ফগ লাইট, সিগন্যাল লাইট এইগুলা ঠিকঠাক আছে কিনা, এইগুলো অবশ্যই ট্যুরের আগের দিন আপনাকে চেক করতে হবে এবং যদি কোনো সমস্যা থাকে তাইলে এই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। তা না হইলে ট্যুরে যায় কিন্তু আপনি বিপদে পড়বেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, চেইন লুপটা সবসময় আপনাদের ব্যাগে রাখবেন। হয় আপনি ভালো ইঞ্জিন অয়েল রাখতে পারেন বা আপনি বাজারে ভালো মানের চেইন লুপ পাওয়া যায়, চেইন লুপ রাখতে পারেন। অনেকে গরমের সময় হচ্ছে মানে ওই যে প্যারাশুট নারকেল তেল আছে না, এগুলোও নিয়ে যায় ট্যুরের সময় অনেকেই। তো এই বিষয়গুলো আপনার ট্যুরের আগের দিন ঠিক করতে হবে। যদি স্কোয়াড ট্যুরে যান, কোন টাইমে বের হবেন, কখন বের হবেন, কোন রাস্তাতে যাবেন, অবশ্যই আপনাদের একটা রুট প্ল্যান থাকতে হবে। রুট প্ল্যান না থাকলে আপনারা রাস্তার মাঝখানে যায় কিন্তু বিপদে পড়বেন। এবং অবশ্যই এই রুটে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা রাস্তায় কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, যেরকম আজকে আমি একটা খবর নিতে পারি না, এটা আমার মিস্টেক। গোপালগঞ্জে 144 ধারা চলতেছে, তো এই রুট দিয়ে গোপালগঞ্জে যাওয়া যাইতেছে কিনা বা গোপালগঞ্জ ক্রস করা যাবে কিনা এটা আমি জানি না, এটা আমার আজকে ভুল হয়েছে। কিন্তু এখন যাই যদি দেখি যে গোপালগঞ্জে হাইওয়েটা আছে, হাইওয়েটা অফ করে রাখছে, তাহলে আমি যাই কিন্তু বিপদে পড়বো। তো অল্টারনেটিভ রুট আমাকে
অবশ্যই খুঁজে রাখা উচিত ছিল, বাট আমি এটা করি নাই। তো এটা কিন্তু আমার ভুল, এই ভুলটা কখনোই করা যাবে না। আপনারা যে হাইওয়েতে যাচ্ছেন সেই হাইওয়ে প্লাস একটা অল্টারনেটিভ ওয়ে অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানের ভিতরে রাখবেন। যদি কোনো কিছু কেনাকাটা থাকে, যেরকম বুট, সেফটি গার্ড বা হেলমেট বা যার যেটা প্রয়োজন আর কি, সেই জিনিসগুলা অবশ্যই ঠিক করবেন। এবং আরেকটা জিনিস, হেলমেটের ভাইজর আপনার প্রিপেয়ার আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, ভাইজরে দাগ চোখ পড়ছে কিনা, এগুলো দেখে নেবেন। যদি আপনি রাত্রে রাইড করেন, রাত্রে রাইড হোক বা দিনে রাইড হোক, ভাইজর যেন ক্লিন থাকে রাইডের সময়, তা না হইলে বৃষ্টির মধ্যে একটা প্রবলেমে পড়বেন, রাত হইলে একটা প্রবলেমে পড়বেন। তো এই জিনিসগুলো অবশ্যই ঠিকঠাক রাখবেন এবং টিস্যু রাখবেন সবসময় কাছে, যে ভাইজরটা পরিষ্কার করার জন্য। এই গেল আপনার ট্যুরের আগের দিন। এইবার ট্যুরের দিন আপনার যেই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে, বা হাইওয়ে রাইড যখন করবেন তখন যেই বিষয়গুলো আপনাকে খেয়াল করা লাগবে। হাইওয়ে রাইডে যখনই আপনি বেরোবেন, যদি স্কোয়াড ট্যুরে বের হন, তাহলে আপনার লিড কি দিবে, টিম লিডার কি আছে এবং মাঝখানে কে আছে, এই বিষয়গুলা আপনারা সেট করে নেবেন। এবং যখন স্কোয়াড ট্যুর দেবেন, স্কোয়াড ট্যুরের কিছু সাংকেতিক চিহ্ন আছে, ডাইনে যাব, বামে যাব, বা সামনে বিট আছে, সামনে গাড়ি ওভারটেকিং করা যাবে না, গাড়ি থামো, এই যেই সাইনগুলো আছে, এই সাইনগুলো অবশ্যই আপনাদের যে টিম লিডার আছে এই টিম লিডারের কাছ থেকে শিখে নেবেন। এবং যদি পারেন অবশ্যই কমিউনিকেটর ব্যবহার করেন। আমি কমিউনিকেটরের জন্য সাজেস্ট করব যে কমিউনিকেটর যদি ব্যবহার করতে পারেন আপনাদের জন্য সব থেকে ভালো হবে, কমিউনিকেটর ইউজ করা ভালো। এখন আমি আছি হচ্ছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়েতে, তো এটার নাম চেঞ্জ করা হয়েছে। আমি অবশ্য টাকা কাছেই রাখছি। এখানে মোটর বাইক হইতেছে হচ্ছে 20 টাকা। আসসালামু আলাইকুম আপু, টোল দেওয়া শেষ? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যেটা বলতেছিলাম, এই টোলের বিষয়টাও খেয়াল রাখবেন। টাকাটা অবশ্যই হাতের নাগালে রাখবেন, যেন চাইলেই আপনি দিতে পারেন। তো যেটা বলতেছিলাম, এই সাইনগুলো অবশ্যই আপনার টিম লিডারের থেকে আপনি শিখে নেবেন। এবং কমিউনিকেটর থাকলে সেইটা হবে সোনাই সোহাগা, সবার সাথে কানেক্ট করে নেবেন এবং কথাবার্তা বলতে যাবেন। হাইওয়ে রাইডের কিছু সাইন আছে, এই যে ওভারটেকিং নিষেধ, বা আপনার একটা গতিসীমা আছে, এই গতিসীমা মেনটেন করে চলবেন। যে এই জায়গায় এখন আছে হচ্ছে গতিসীমা 80, আমার এখানে 80 গতিসীমার উপরে বাইক চালানো নিষেধ। বাট এক্সপ্রেসওয়েতে অনেকেই গতি তোলে, ইভেন আমি নিজেও তুলি। যখন আমি খুব ব্যস্ত থাকি তখন আমি গতিতে চলি, তবে এমন গতি তোলা যাবে না যেই গতি আপনার কন্ট্রোলে নাই। আপনি যেই গতিটা কন্ট্রোল করতে পারবেন বা যেইটা আপনার আয়ত্তে আছে সেইটা অবশ্যই আপনি তুলতে পারেন, কিন্তু খুবই সাবধানে। তবে গতি না তোলাটাই বেটার। আর মাওয়া এক্সপ্রেসওয়েতে আরেকটা জিনিস বলে দিই, এখন কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়েতে ওই যে ক্যামেরা লাগানো আছে, আপনাকে মামলা দিবে। একদম নিরিবিলি আপনার ঘরে মামলা চলে যাবে, এবং মামলা আপনাকে ভাঙাইতেই হবে ওভার স্পিডিংয়ের জন্য। বিভিন্ন এক্সপ্রেসওয়ে বিভিন্ন রকমের হয়, বা বিভিন্ন হাইওয়ে কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়। যেরকম আপনি সিলেট হাইওয়েতে যাবেন, প্রচুর পরিমাণে ভাঙাচোরা এবং রাস্তাঘাটের অবস্থা বিরাট খারাপ, সেইখানে অবশ্যই আপনাকে সাবধানে বাইক চালাইতে হবে। গর্ত গাড়ার ক্ষেত্রে আমি একদিন বলছিলাম যে যদি দেখেন হঠাৎ করে সামনে একটা গর্ত চলে আইছে এবং আপনি মানে ব্রেক করার সিচুয়েশনে নাই, যে আপনি ব্রেক করলে আপনি ওই গর্তের মধ্যে যাবেনই, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এরকম করে একটু উঁচু হয়ে দাঁড়াবেন। তাইলে কি হবে জানেন, আপনার পাটা শক অ্যাবজর্বারের মতো কাজ করবে, এবং আপনি গর্তে পড়ার সাথে সাথে আপনার গাড়ির যদিও ক্ষতি হয়, আপনার তেমন কোনো ক্ষতি হবে না। হয়তো বা সর্বোচ্চ গেলে আপনার অয়েল সিলটা কেটে যাবে, কিন্তু আপনি ওই রকম গর্তে পড়লে অবশ্যই উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়াইলে আপনার ঝাঁকিটা একটু কম লাগবে। হ্যান্ডেল বার অনেকে আছে খুব শক্ত করে ধরে, অনেকে আছে খুব নরম করে ধরে। হ্যান্ডেল বার ধরার নিয়ম হইতেছে কি জানেন ভাই, একদম খুব শক্ত করেও ধরবেন না, একদম নরম করেও ধরবেন না, মোটামুটি ভালো একটা গ্রিপ থাকবে সেরকম করে ধরবেন। আর গাড়ির এই সাইডের যে ব্যালেন্সারটা থাকে, অনেকে এই গাড়িতে এই ব্যালেন্সারগুলো লাগায় না। আমারও উচিত যে এটা আফটার মার্কেট আমি লাগাই নিছি, এটা যদি কোম্পানির থেকে লাগাই নেওয়া যায় তাহলে সব থেকে বেটার হয়। কোম্পানির যে ব্যালেন্সারটা থাকে, এই ব্যালেন্সারটা, এই দেখেন আর একটা জিনিস আপনাদের দেখায়, আমি লুকিং গ্লাসে কিন্তু খুব খেয়াল করি, যেমন লুকিং গ্লাসে কী অবস্থা। এই গাড়িটা আসতেছে নড়াইল স্টার এক্সপ্রেস, এ কিন্তু খুব গতিতে যাচ্ছে, আমি ওকে দেখছি, আমি সিগন্যাল দিয়ে বামে চলে গেছি যে হ্যাঁ তুমি বের হয়ে যাও ডান দিয়ে, আমি বামে চলে যাচ্ছি। যদি হঠাৎ করে কেউ হর্ন দেয় হাইওয়েতে আপনার পিছনে, আপনার থেকে গতি বেশি থাকে, তাহলে অবশ্যই আপনি যেদিকে যাবেন সেদিকে সিগন্যাল দিয়ে আপনি চলে যাবেন। হয় ডাইনে যান, নাই বামে যান, যেদিকে যান সিগন্যাল দেবেন, দিয়ে আপনি সরে যাবেন এবং পিছনের গাড়িটারে ছেড়ে দিবেন। বিশেষ করে পরিবহন এবং হাইওয়েতে রাত্রেবেলা যে ট্রাকগুলো চলে, লোড ট্রাক,
এদের সাথে বেশি পাঙ্গা নেওয়া যাবে না। পিক আপ আছে, মাইক্রো আছে, এগুলোর সাথে পাঙ্গা নেওয়ার দরকার নেই ভাই, এদের ছেড়ে দেবেন। এরা যাক, আপনি নিরিবিলি চান, এরা এদের মতো চলে যাক। ওদের 4 চাকা, ওরা ব্রেক করলে মনে করেন যে খুব দ্রুতই দাঁড়াবে, কিন্তু আপনি ব্রেক করলে এত দ্রুত দাঁড়াবেন না। যদি হ্যাঁ এবিএস থাকে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, বাট নন এবিএস থাকলে আপনারা বিপদে পড়ে যাবেন। হাইওয়েতে আর একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওভারটেকিং করা। ওভারটেকিং বিষয় নিয়ে আমি অনেকবার বলছি, তারপর আবার বলে দিচ্ছি। ওভারটেকিং যখন করবেন, আপনার গাড়ি যদি এরকম 70-80-তে থাকে, তাহলে আপনি যদি 5 গিয়ারে থাকেন, আপনি ওভারটেকিং আরামসে 5 গিয়ারে করেন। বাট আপনার গাড়ি যদি 40-এ বা 42-এ আছে, আপনার গাড়ি গিয়ার 5টায় আছে, আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন একটা গাড়িকে, অবশ্যই গিয়ার একটা কমায়ে এরপরে যে গাড়িটা আপনি টান দেবেন, তাহলে আপনি ওভারটেকিং করতে খুব ভালো পারবেন। এই দেখেন অবস্থা দেখছেন, ও কিন্তু এসে সিগন্যাল মায়েরে হাত দেখায়ও বেরোয় চলে যাবে। কিন্তু আপনি যদি লুকিং গ্লাসে খেয়াল না রাখেন কে আপনার পিছনে আসতেছে না আসতেছে, আপনারা উড়াই দিয়ে চলে যাবে। কিন্তু এই বিষয়গুলো হাইওয়েতে ওভারটেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনার পিছনে কে আছে, সামনে কে আছে, কে কত গতিতে যাচ্ছে, এইটা মেজারমেন্ট করা। অনেকে এই মেজারমেন্টটা করতে পারে না, যার জন্য অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। এখন এই মেজারমেন্ট শেখার উপায় হইতেছে ভাই, আপনি প্রচুর পরিমাণে হাইওয়ে রাইড করেন, কারোর 1 সপ্তাহ লাগে, কারোর 1 মাস লাগে। এই হাইওয়ে রাইড করতে করতে আপনি ওভারটেকিং বিষয়টা শিখে যাবেন। তবে ওভারটেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই সামনে পিছনে দেখে, বা গ্রুপে যদি থাকেন অবশ্যই গ্রুপে কমিউনিকেটরে যেটা বলবে সেটাই আপনি খেয়াল রেখে এরপরে হচ্ছে আপনি বাইকটা চালাবেন। এই দেখেন সামনে হইতেছে ক্যামেরা আছে, কিন্তু আমার গাড়ির গতি যদি এখন 80-র উপরে থাকে, যদি এটা অন থাকে, তাইলে মামলা আপনার ঘরে পৌঁছায় যাবে, কোনো টেনশন নাই। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এরপরে আসি হাইওয়েতে যখন টার্ন থাকে, যেরকম আমরা যখন শ্রীমঙ্গলে গেছিলাম, শ্রীমঙ্গলের রাস্তা বা পাহাড়ি যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর আঁকাবাঁকা, এবং গাড়ি অনেক সময় গতিতে যাইতে হয় সময় স্বল্পতার কারণে। এই বিষয়টা অনেকে জানে না। এই টার্নিংগুলো ঘোরার সময় গাড়ি আপনার এই সামনের ব্রেক, পিছনের ব্রেক, 2 ব্রেকের 1 ব্রেকও আপনি ধরতে পারবেন না। এখন কথা হলো ভাই, আমার গাড়ির গতি যদি বেশি থাকে, তাইলে এই টার্নিং ঘোরার সময় আমি কি করব? গাড়ির গতি বেশি থাকলেও আপনি ক্লাচটা ধরে গিয়ার একটা কমাই দিবেন। এই যে গিয়ার একটা কমাই দিলেন, এবার আপনার ইঞ্জিন ব্রেক হয়ে যাবে। ইঞ্জিন ব্রেক হয়ে গেলে আপনি আরামসে এই টার্নিংটা বাঁক ঘুরে চলে যাবেন। কখনোই বাঁকে যেয়ে সামনের ব্রেক ধরবেন না, পিছনের ব্রেক ধরবেন না। এই 2টা ব্রেক যদি ধরছেন, গাড়ি এরকম কায়েত হয়ে আপনারা মনে করেন রাস্তার বাইরে ফেলাই দিবে। তো যখন আপনারা এই ধরনের টার্নিং ঘুরবেন, সেই ক্ষেত্রে গাড়ির গিয়ার একটা কমাই দিয়ে এরপরে আপনি গাড়ি টার্নিং করেন, আরামসে টার্নিং ঘুরে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আপনাকে টার্নিং ঘোরার সময় খেয়াল রাখতে হবে। এবার আসি রাত্রে হাইওয়ে রাইড করার সময়। রাত্রে হাইওয়ে রাইড করার সময় হয় কি, আমাদের এই যে ভাইজরটা থাকে, আমি কিন্তু আগেই বলছি যে ভাইজর ক্লিন করে আনতে হবে, বাট অনেকের ভাইজর ক্লিন থাকে না। আপনারা ভাইজর ক্লিন করার সময় রাত্রেবেলা হোক বা দিনের বেলা হোক, অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। আগেও বলছি অ্যান্ড আবারও বলতেছি, টিস্যু মাস্ট, বা সুতির কোনো কাপড়। আপনি অন্য কোনো কাপড় দিয়ে ডলা দেবেন, ওইটা আরও গোলাই যাবে বেশি। সার্ডেন্ট কিছু টিপস দিয়ে দিই। বৃষ্টির সময় বের হয়েছেন, আপনার ভাইজর ময়লা হয়ে রয়েছে এবং আপনার ভাইজরে পানি জমে যাচ্ছে বা ভিতরে ফগ জমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে করণীয় হইতেছে, আপনি রাস্তার পাশে দাঁড়াবেন এবং কচু গাছ খুঁজবেন কোন জায়গায় কচু গাছ আছে। কচু গাছের যে পাতাটা আছে, পাতার উপরের যে পাটটা আছে, এই পাটটায় কিন্তু পানি দাঁড়ায় না। এই পাটটা নিয়ে সুন্দর করে ভাইজারটা একটু ঘষে দেন। কিছু সময়ের জন্য হইলেও আপনার বৃষ্টির মধ্যে বা শীতকালে ফগের মধ্যে আপনাকে শান্তি দিবে, মানে ভাইজারে আর পানি জমবে না। তবে অবশ্যই এই ধরনের সিচুয়েশনে, বৃষ্টির মধ্যে হোক বা শীতের মধ্যে হোক, আপনাকে অ্যান্টি ফগ ভাইজার ইউজ করতে হবে। যদি আপনার অ্যান্টি ফগ ভাইজার না থাকে বা পিনলক ভাইজার না থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টি ফগ স্টিকার পাওয়া যায়, এই স্টিকারটা আপনি আপনার ভাইজারে ইউজ করতে পারেন। তাইলে আশা করা যায় এই ফগটা জমবে না। হাইওয়ে রাইডের আরও অনেক অনেক টিপস আছে ভাই। হাইওয়ে রাইড আপনি কত কিলোমিটার করবেন এবং কত কিলোমিটার পর পর আপনি রেস্ট দিবেন, এইটাও আপনাকে মেনটেন করতে হবে। এটা এক এক সময় এক এক রকম। যদি আপনি খুব রোদে বাইক চালাইতেছেন, টেম্পারেচার বেশি, তাহলে একটা না আমি বলবো 60 কিলোমিটার বা 70 কিলোমিটার, এর বেশি গাড়ি চালানোর দরকার নেই। 60-70 কিলোমিটার গাড়ি চালাবেন, এরপরে সাইডে গাড়ি রাখবেন, গাড়ি ঠান্ডা করবেন, আপনি একটা ব্রেক নেবেন, তারপরে আবার গাড়িতে উঠবেন এবং চালাবেন। এই ব্রেকগুলো কত মিনিটের হয় সাধারণত? আমি সাধারণত নিই 15 মিনিট, সর্বোচ্চ গেলে 20 মিনিট, এর বেশি আমি ট্যুরের মধ্যে ব্রেক নিই না।
15 থেকে 20 মিনিটের বেশি আই থিঙ্ক ব্রেক নেওয়া লাগে না। যদি আপনি 30 মিনিট বা 40 মিনিট ব্রেক নিয়ে নেন তাহলে আপনার শরীরটা আসলে ছেড়ে দিবে, তখন আপনি আর বাইক চালাইতে পারবেন না। এর জন্য প্রথম দিকে আপনি একটু বেশি বাইক চালান, 70-80 এরকম চালান, তারপরে যে আপনি লাস্টের দিকে যে অল্প অল্প ব্রেক দেন, 30 কিলোমিটারে 20 কিলোমিটার চালাইলেন, তারপরে যে এরকম আপনি একটা ব্রেক দিলেন, তাহলে দেখবেন আপনি খুব আরামসে এই রাইডগুলো করতে পারতেছেন বা এই রাইডগুলো আপনার সম্পূর্ণ হচ্ছে। আপনারা যখন গ্রুপ ট্যুরে যাবেন তখন কোন জায়গায় স্টপেজ দিবেন এই বিষয়টাও অবশ্যই নির্ধারণ করে নেবেন। আমি দেখেন আসলে ওইভাবে গুছায় বলতে পারতেছি না, আমার মাথায় যেটা আসতেছে বা আমি যতটুকু জানি ততটুকুর আলোকেই বলতেছি, কারণ এই ভিডিওগুলো আমার খুব সার্ডেন্ট ভিডিও হয়, কোনো প্রি প্ল্যান ভিডিও হয় না বা আপনার আগের থেকে কোনো লেখালেখির কাজ হয় না। একদম সার্ডেন যেই জিনিসগুলো আমার মাথায় আসে ব্লগে সেই বিষয়গুলোই আর কি দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। আরও একটা জিনিস আপনাকে খেয়াল রাখবেন, আপনারা ছোট্ট একটা টুল বক্স রাখবেন, এটা বাইকের সাথে সবসময় থাকে, তারপরেও রাখবেন। যদি না থাকে আপনার, সেটা হাইওয়ের যে কোনো জায়গা থেকে কিনে নেবেন বা আপনি হচ্ছে আগের দিনই এটা প্রিপেয়ার করে রাখবেন, কারণ রাস্তাঘাটে সমস্যার কথা বলা যায় না। একটা এক্সট্রা স্পার প্লাগ রাখলেন, যদি কোনো প্রবলেম হয় স্পার প্লাগে আপনি করলেন। গাড়িতে অবশ্যই একটা টেপ রাখবেন, টেপ, ওয়ারিংয়ে অনেক সময় প্রবলেম হয় বা যে কোনো একটা কাজে আপনার এই টেপটা লাগতে পারে। তো এই জিনিসগুলো আমি রাখি, যেরকম সুপার গ্লু, টেপ, এরপরে হচ্ছে আপনার ছোট্ট একটা মেডিকেল কিট বক্স, এগুলো আমি এক্সট্রা করে রাখি। পলিথিন, কারণ বৃষ্টির সময় বের হইলে পলিথিন অনেক কাজে দেয়। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ট্যুরের আগে এগুলো আপনাকে খুব সুন্দর করে গুছায় ব্যাগের মধ্যে নিয়ে আসতে হবে। আমি যেরকম আজকে আমার মানে বৃষ্টির প্রিপারেশন নিয়েই বেরোইছি যে আজকে আমার বৃষ্টি হবে, যার কারণে দেখেন আমি রেইনকোট পরে একদম পুরা সেফটি টেপটি নিয়ে একদম বেরোইছি। ও সেফটির বিষয়ে তো বলাই হইল না, হাইওয়ে রাইডের ক্ষেত্রে অবশ্যই সার্টিফাইড হেলমেট আপনারা ব্যবহার করবেন। যদি ফুল হাতা হ্যান্ড গ্লাভস পরতে পারেন সব থেকে ভালো। আমি পরতে পারি না, কারণ হচ্ছে আমার এই ক্যামেরা ক্লিক করা যায় না, যার জন্য আমি ফুল পরি না, হাফ পরি। তো আপনারা চেষ্টা করবেন ফুল পরার, পাইকেটস পরার, যদি পারেন বুট, এটা হলো সব থেকে ভালো। আর রাইডিং গিয়ার যেগুলো আছে, পায়ের নিগার্ড, হাতের নিগার্ড, এই জিনিসগুলো অবশ্যই রাখবেন। এই যে যেভাবে রাইডটা করতেছে উনি হচ্ছে গেঞ্জি আর প্যান্ট পরে, আই থিঙ্ক যদি অ্যাক্সিডেন্ট করে একদম দেখা গেল ছুলে কাটে শেষ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। রাত্রে যদি আপনার রাইড করতে হয় তাহলে অবশ্যই আপনি একটা মিনি ফগ লাইট লাগা দিতে পারেন। বলতে পারেন যে ভাই মিনি ফগ লাইটে তো মামলা দেয়। হাইওয়ে রাইডে যদি আপনি হেডলাইটের নিচে মিনি ফগ লাইট লাগান, আশা করি আপনাকে পুলিশে কিছু বলবে না। এটা আমি প্রচুর পরিমাণে রাইড করতেছি এবং আমি নিজে জ্বালায়ও গেছি, আমাকে কখনোই কোনো কিছু বলে নাই। গাড়ির কাগজপাতি মূল বিষয় তো বলা হয়নি। গাড়ির কাগজপাতি অবশ্যই আপনার গাড়ির সাথে রাখবেন, আপনার কাছে রাখবেন। এই জিনিসটা কিন্তু মানে খুব ম্যান্ডেটরি। গাড়ির কাগজ ছাড়া আপনি বের হইলে আপনারা কিন্তু পুলিশে ধরে যেখান থেকে সেখান থেকে মামলা দিয়ে দেবে। এক কথা বলতে যায় অনেক কথা বের হয়। হাইওয়েতে মামলা খাইলে অনেকের চিন্তা থাকে যে ভাই আমি এটা ঢাকায় যেয়ে ভাঙাবো বা অন্য জায়গায় যেয়ে ভাঙাবো। না, হবে না ভাই। যেই জায়গার মামলা, যেই ডিস্ট্রিক্টের মামলা, সেই ডিস্ট্রিক্টেই আপনাকে ভাঙাইতে হবে, সেই ডিস্ট্রিক্টের থানায় যেয়ে আপনার কাগজপাতি আনতে হবে, আপনাকে কুরিয়ার করে দিবে না। চেষ্টা করবেন নগদ নগদ মামলাগুলো মিটাই নিয়ে নগদ বের হয়ে যাওয়ার। এটাই হলো সব থেকে ভালো বিষয়। হাইওয়ে রাইড সম্পর্কে এই মোটামুটি আপনারা একটু খেয়াল রাখেন, বা আমার মাথায় আপাতত এইটুকুই আসতেছে। এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনি হাইওয়ে রাইডটা করতে পারবেন খুব ভালোভাবে, এবং আমিও এই বিষয়গুলো খেয়াল রাখি। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করা যায় আপনি সোলো রাইড হোক বা আপনার হচ্ছে গ্রুপ রাইড হোক, আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন এবং খুব সুন্দরভাবে যাইতে পারবেন। এবং যদি আপনারা ট্যুরে যান তাহলে ট্যুরের আগের দিন আর একটা জিনিস, যে জায়গায় ট্যুরে যাচ্ছেন সেই জায়গায় অবশ্যই একটা হোটেল বুকিং করে রাখবেন। হোটেল বুকিংয়ের বিড়ম্বনা কিন্তু অনেকেই পড়ে, দেখা গেল যায় আপনারা কোনো হোটেল পাইতেছেন না, যার জন্য এখন অনলাইনে হোটেল বুকিং করা যায়। আপনারা অনলাইনে হোটেল বুকিং করে আপনারা নিতে পারেন। কথাগুলো একবারে বলে দিলাম, কারণ এখন বৃষ্টির সময়, বৃষ্টি আসলে এই ক্যামেরা আসলে ভিতরে ঢুকাই ফেলতে হবে, যার জন্য আমি কথাগুলো মানে হাইওয়ে রাইড করতে করতে এই রাইডে আপনাদের বলে দিলাম। কোনো ডেমো ওইভাবে আমি আপনাদের দিতে পারতেছি না, কারণ এই যে এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে, টুকটুক করে ক্যামেরাটা খুলে এখন আবার ভিতরে রাখতে হবে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:40। এই রাইডটা এনজয় করেন যশোর পর্যন্ত। যশোরে যাওয়ার আগ পর্যন্ত যেই জায়গায় আমি দাঁড়াবো বা যেই কাজগুলো করব,
আমি ব্লগে দেখানোর চেষ্টা করব। যাদের হাইওয়ে রাইড সম্পর্কে ধারণা দরকার ছিল তারা এই পর্যন্তই দেখে আপনারা ভিডিও স্কিপ করতে পারেন। সামনে যদি কোনো কিছু বলি এক্সট্রা টিপস হবে, এরকম কোনো কিছু টিপস যদি থাকে আমার মাথায় আসে আবার এক্সট্রা কিছু টিপস দিয়ে দেবো। আর বাদ বাকিটা হইতেছে আমার এই বকাবকি আর এই জায়গা দেখানো, এবারে তেমন কোনো কিছু নেই। আর মাও এক্সপ্রেসে অনেকবার দেখাইছি, ঢাকা যশোর রাইডটা অনেকবার আমি দেখাইছি আপনাদের, যদি দেখতে না চান স্কিপ করতে পারেন। যখন আপনি একটা সাইডের হেড ইঞ্জিনিয়ার হবেন বা কাজকর্মের বা অফিসের হেড একটা পর্যায়ে থাকবেন, তখন আপনি ছুটিতে যান আর যাতেই যান আপনার কাজ থাকবেই। আমি এত সময় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম সাইডে, প্লাস আরও দুই একটা জায়গায় কথা শেষ করে দেন বের হইলাম। এখন আসি হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায়। এই জিনিসগুলো আমার মানে পিছু ছাড়েই না। আমি যদি ঈদেও বাড়ি যাই তাও আমার সাইডে কথা বলা লাগে। সাইডে লেবার মিস্ত্রি নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, এরপরে কথা বলা লাগে। এই যে এখন আমি হচ্ছে আমাদের যে কন্ট্রাক্টর আছে তারে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে পাথর কই, বালি কই, রড কবে ঢুকতেছে, কি ঢুকতেছে, কোন টেস্টটা করা লাগবে, কাজ কিভাবে করবেন, এর একটা প্ল্যান আমাকে তার এখন দেওয়া লাগলো, কারণ সে সকাল থেকে আসে নাই। তার ফোরম্যানরে আমি সুন্দর করে বুঝাই দিয়ে আসছি, বাট তারও এখন আমাকে বুঝাই দেওয়া লাগলো। অ্যান্ড অফিসেও দিয়ে একটা ছোটোখাটো কাজ বেঁধে গেছে, সেই কাজগুলোর সমাধানও আমার এই মোবাইলেই করা লাগলো। দেখ এগুলো থাকে, এগুলো একটা স্বাভাবিক প্রসেস হয়ে গেছে এখন আমার কাছে, বাট এ বাদে কোনো প্যারা হয় না। এই জিনিসটা আমার বড়ই মানে আখাস্তা লাগে। মানুষ টোলে আসবে, মানি ব্যাগ বের করবে, টাকা দিবে, আবার ঢুকাবে, এরপরে মানে এই যে সময় কিলিংটা, এটা দরকার কি? এ দেখেন টাকা আছে, যাব, দেব, টিকিট নেব, পকেটে পড়বো, চলে যাবো, এটাই হয় নিয়ম আমার কাছে। আমি সবসময় পদ্মা সেতুতে আসলে 100 টাকা খুচরা রাখি, বাট আজকে আমার কাছে খুচরা নাই। যেহেতু আমার কাছে খুচরা নাই সেহেতু 500 টাকাই দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল রাখবেন যে টাকাটা সবসময় হাতের কাছে রাখা এবং কাছে রেখে আপনাকে টাকাটা দ্রুত দেওয়া। এবং দিলেন, দিয়ে আপনি বেরোয় গেলেন, আর একজন দিতে পারবে। আপনি সামনে যান, সামনে যাই, এরপরে আপনি টাকাটা প্রসেস করেন, ভিতরে ঢুকাবেন কি বাইরে ঢুকাবেন কি কোন জায়গায় রাখবেন। এই যে এখানে দাঁড়ালেন, এবার আরামসে আপনি আপনার মতো টাকা যেই জায়গায় মন চায় আপনি সেই জায়গায় নিলেন। টোলে বসে কেন এই কাজগুলো করতে হবে? এই জিনিসগুলা খুবই আখাস্তা লাগে আমার কাছে, যে মানুষের সময় নষ্ট করা। তুমি তো নিজের জন্য সময় কিল করতেছো, আর একজনের সময়ও নষ্ট করতেছো। যাই হোক, এগুলো বলতে বলতে ভাই হাঁপাই গেছি। এরকম টোল প্লাজায় এরপরে দেখা যায় হচ্ছে আপনার ফুয়েল পাম্পে, এই ফুয়েল পাম্পগুলোতেও এই প্রবলেমগুলো হয়। তুমি যেই টাকার ফুয়েল নেবে সেই টাকা তুমি হাতে রাখো, রেখে ব্যাস তুমি সেই টাকার ফুয়েল নেবে, তুমি বের হয়ে যাও, ওই পরিমাণ টাকা হাতে রাখো। ফুয়েল নেবে, টাঙ্কি মানে ঢাকবে, এরপরে মানি ব্যাগ বের করবে, মানি ব্যাগ চেয়ে জিন্স প্যান্টের কোন জায়গায় ভরা সে বের করতে করতে লাগবে আরও সময়। তো এই বিষয়গুলা একদম বিচ্ছিরি লাগে আমার কাছে। যাই হোক, এই বিচ্ছিরির মধ্যেও সুন্দর হইলো পদ্মা সেতু। চলেন, গতদিন রাত্রে আসছি, আপনাদের পদ্মা সেতু দেখাতে পারি নাই, তবে এইরকম আবহাওয়ায় পদ্মা সেতু জোশ লাগে। পদ্মা সেতুটা বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর লাগে আমার কাছে। যে কটা সেতু আছে তার মধ্যে সবথেকে পদ্মা সেতুটা বেশি সুন্দর লাগে আমার কাছে। গতদিন যখন পদ্মা সেতুতে আসছিলাম তখন প্রচুর পরিমাণে বাতাস ছিল সেতুর উপরে, কারণ হইতেছিল, ঝড় হইতেছিল। ঝড়ের সময় এই সেতুতে যে কি লন্ডভন্ড অবস্থা হয় তা ভাই বলার বাইরে। জোশ লাগতেছে না এই পরিবেশটা, না আছে রোদ, না আছে একদম বৃষ্টি, সেই রকম একটা ঠান্ডা ওয়েদার। ভাই বাইক চালাইতেও আজকে মজা লাগতেছে। ওই দেখেন ওই জায়গায় নৌকা দেখা যায়, এগুলারে বলা হচ্ছে ডিঙি নৌকা। নদীতে পানি বাড়ছে এই কয়দিন, যে হারে বৃষ্টি হইতেছে। আপনাদের এলাকার কি দেখি অবস্থা, কার এলাকার কি দেখি অবস্থা, কার এলাকা ভাইসা গেছে আর কার এলাকায় বৃষ্টি হয় না একটু বলেন তো। যশোরের অবস্থা নাকি বিরাট খারাপ, যশোরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বাট ঢাকায় কিন্তু এতটা বৃষ্টি নাই, মোটামুটি অল্প স্বল্পতেই ঢাকায় বৃষ্টি হইতেছে। আমি লাস্ট ব্লগে বলছি আমি রেগুলার মানে ব্লগ আপলোড দিব, বাট আমি জানি না এই ব্লগটা কোন কালে এডিট করে কোন কালে মানে আপলোড দিব। পদ্মা সেতুর এই পার্টটা আসলে বেশ সুন্দর লাগে। দেখেন এই যে এগুলো হচ্ছে বালির বা হচ্ছে পাথরের যেই বোটগুলো থাকে, এই বোট ট্রলার বলতে পারেন, বা অনেকে বলা হচ্ছে বলগেট। এর মধ্যে হচ্ছে বালি ভরে নিয়ে আসে, একদম পুরো
কিনার পর্যন্ত থাকে। আর এই পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে এই পাশে দেখেন বেশ সুন্দর একটা জায়গা আছে, মানে পদ্মার এই পাড়টা, ওই পাড়ও সুন্দর, এই পাড়টা বিশেষ করে আমার কাছে বেশি সুন্দর লাগে। এই নিচে আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই, বাট একদিন সময় করে আসতে হবে, এসে এই নিচেটা একটু ঘুরে দেখতে হবে, প্লাস এই যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো একটু ঘুরে দেখতে হবে। খুব সুন্দর লাগতেছে। ওই দূরের দিকে মনে হইতেছে কি পুরা কুয়াশা, আর মনে হচ্ছে ওই পাশে একদম পুরা মেঘের সাথে সেটে গেছে। জোস লাগতেছে, জোস। কে কে আসছেন পদ্মা সেতুর এই জায়গাটায় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে এই জায়গাটায় আপনারা আসছেন এবং কোন জায়গায় ঘুরছেন এবং কিভাবে আসা যায় সেইটাও আমাকে একটু বললেন তো। নিচে মেবি হচ্ছে আন্ডারপাস আছে যেটা দিয়ে এই পাশে আসা যায়, এবং কি কি আছে এই জায়গায় কেউ যদি জানেন সেইগুলা একটু বললেন যে এর ভিতরে ঘুরে দেখার মতো কি কি আছে, মানে পদ্মার এই চরের ভিতরের দিকে বেশ সুন্দর লাগে জায়গাগুলা। বাট এর মধ্যে আসলে পাবলিক প্রবেশ করতে পারে কিনা বা এটা কোনো সরকারি প্রজেক্ট কিনা এটা আমি আসলে সঠিক জানি না, যার জন্য আপনাদের বললাম যদি কেউ জানেন অবশ্যই আমাকে একটু জানায়েন। আমি এখন নড়াইল পার হয়ে এই সুন্দর রাস্তাটা এসে দাঁড়াইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরাটা এত সময় ভিতরে রেখে দিয়েছিলাম কারণ ভালো পরিমাণে বৃষ্টি হইতেছিল, কোন বৃষ্টি বাদল নেই, পরিবেশটাও বেশ সুন্দর, যার জন্য ক্যামেরাটা আবার বের করলাম যে এত সুন্দর একটা বিকেল যদি ক্যাপচার না করি আর এত সুন্দর একটা পরিবেশ যদি ক্যাপচার না করি তাহলে কিছু হইল বলেন। নড়াইল পার হয়ে এসে এই রাস্তাটা নতুন করছে, খুব সুন্দর লাগে এই রাস্তাটা। তবে নড়াইল শহরের মধ্যে অবস্থা বিরাট খারাপ, কারণ রাস্তার কাজ চলতেছে এবং নড়াইল শহরের মধ্যে ওই যে রাজনৈতিক কিছু বিষয় আশয় আছে না, তার জন্য মেন রাস্তা বন্ধ করে তারা মিছিল করতেছে অ্যান্ড মিটিং করতেছে। জিনিসটা খুবই খারাপ। আপনারা যে দলেরই হন না কেন ভাই, মেন রোড বন্ধ করে আপনারা এগুলো করেন না। আপনারা মাঠে ঘাটে যান, আপনাদের টাকা বেশি থাকলে কমিউনিটি সেন্টারে যান, তা না হলে অডিটোরিয়াম ভাড়া করেন। এইসব জায়গায় যে মিটিং মিছিল যা মন চায় তাই করেন, বাট এরকম রাস্তার মাঝখানে রাস্তা আটকায় দিয়ে তারপরও নড়াইল শহরের মতো এরকম একটা জায়গায় আটকায় দিয়ে এগুলা করা ভাই মোটেও উচিত না। এতে জনগণের কাছে আপনারা আপনাদের জনপ্রিয়তা হারাবেন, বুঝতে পারছেন? এই কাজগুলো মোটের পরে কইরেন না। আমি নড়াইল শহরের মধ্যে প্রায় 10 মিনিট আটকাইছিলাম ওই মিছিল মিটিংয়ের জন্য। এরা রাস্তার উপরে মানে মিছিল নিয়ে এসে ঢুকতেছে এক একটা জায়গায়, যার জন্য পুরা রাস্তাটা ব্লক হয়ে গেছে। যাই হোক, বাংলাদেশে থাকি তো এইগুলো কিছু কিছু জিনিস আসলে মেনে নিতে হয়, এবারে কিছু করার থাকে না, কারণ দিনকাল এরকমই যাচ্ছে আর কি। আমি গত একটা ব্লগে বললাম যে আসলে বাংলাদেশের রাস্তাঘাট বা এরিয়া এখন বিশেষ একটা এরকম নিরাপদ না, মানুষের যা মন চায় মানুষ তাই করতেছে। পরিবেশটা জোস লাগতেছে কিন্তু। যশোর এইখান থেকে হচ্ছে 25 কিলোমিটার দেখাইতেছে, 25 কিলোমিটার। আর আসলেই 25 কিলোমিটার কিনা, কারণ আপনার মাইল মিটারগুলো এখন ঠিকঠাক নাই, 2-5 কিলোমিটার করে মানে উল্টাপাল্টা হয়ে গেছে। সামনে হইতেছে তুলারামপুর বাজার, আর এই জায়গা থেকে সানসেট আর সানরাইজ সেই সুন্দর দেখা যায়। আমি বেশ কয়েকবার গেছি অ্যান্ড এই জায়গাটার হচ্ছে আমি করছি, থাম্বনেলও বানাইছি একটা, যে এই জায়গা থেকে সানসেট দেখতে যে এত সুন্দর লাগে। এই টাইমে যদি এখন মানে এই মেঘ টেক এর কাহিনী না থাকতো তাইলে এই জায়গা থেকে সানসেটটা দেখতে সেই সুন্দর লাগতো। ঢাকা থেকে বের হয়েছিলাম মোটামুটি 2টার পরপরই বের হয়েছিলাম, মানে 2টার দিকেই বলতে পারেন বের হয়েছি। এখন বাজে হচ্ছে 5টা। 3 ঘন্টা বাইক চালাইতেছি, এর মধ্যে একবার ব্রেক দিয়েছিলাম ভাঙাই, বাট বৃষ্টি হইতেছিল যার জন্য ক্যামেরা বের করি নাই। নড়াইলে চাইছিলাম একটা ব্রেক দিতে, বাট আসলে আকাশের অবস্থা ভালো না আর রাস্তাঘাটও বিশেষ একটা সুবিধার না, বেশ কিছু জায়গায় ভাঙা আছে। যারা এই রোডে আসবেন রিসেন্টলি তারা রাত্রে রাইডটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন যদি আপনার গাড়িতে ফগ না থাকে। আর যদি আপনার গাড়িতে ফগ থাকে বা আলোর স্বল্পতা না থাকে তাহলে আপনি রাত্রে রাইড করেন, সমস্যা নাই। তবে যদি ফগ টগ না থাকে তাহলে রাত্রে রাইড করাটা অ্যাভয়েড করাটাই উচিত এই রোডে বর্তমানে, কারণ প্রচুর পরিমাণে গর্ত রয়েছে জায়গায়। বিশেষ করে আপনারা কোন জায়গা বলবো, ভাঙা পার হয়ে কিছু জায়গায় এরকম খারাপ আছে, গোপালগঞ্জের পরে খারাপ আছে, নড়াইলের বেশ কিছু জায়গায় খারাপ আছে। এখনও যশোরে যায়নি, এখন যশোরের কি অবস্থা এটা আমি বলতে পারবো না। আর যশোরের পরিবেশ ভাই শুরু হয়ে গেছে, খেজুর গাছ দেখা মানে আপনি চলে আইছেন ভাই যশোরে।
কারণ যশোর বাদে খেজুর গাছ খুব কম হাইওয়ের পাশেই দেখা যায়। তবে আজকের পরিবেশটা খুব সুন্দর এবং সবথেকে মজার বিষয় কি জানেন, আজকে পুরা রাস্তাঘাট ফাঁকা। আমি কেন বুঝলাম না। গোপালগঞ্জে কিন্তু 144 ধারা চলতেছিল, বাট হাইওয়েতে তেমন একটা মানে দেখলাম না যে প্যারা পুরো বিশেষ একটা। কয়েকটা হচ্ছে আর্মির গাড়ি যাচ্ছে এই দেখছি আর কি, তবে তারা একদম পুরো আর্মড হয়ে যাচ্ছে। এই যে বৃষ্টির কারণে বলতেছিলাম না, এই যে ভাঙা দেখছেন, অবস্থা দেখছেন, এই দেখেন। তো এই যে এরকম গর্তে যদি আপনি ধাম করে এসে পড়েন না, তাহলে আপনার সামনের চাকার অয়েল সিল তো যাবেই। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন রাস্তা এরকম এই যে এরকম অবস্থায় আছে, তখন কখনোই সামনের ব্রেক ধরার দুঃসাহস করবেন না ভাই। অবশ্যই পিছনের ব্রেক ধরে আস্তে আস্তে আসেন। এই যে এরকম সুরকিওয়ালা রাস্তায় আপনি যদি সামনের ব্রেক করেন আর আপনার বাইকে যদি এবিএস না থাকে ফ্রন্ট ডিস্কের, তাহলে আপনি নির্ঘাত আছাড় খাবেন, এটা লিখে নেন। যাই হোক, এই দেখেন বলতেছিলাম রাস্তার অবস্থা। হ্যাঁ, যশোরে ঢুকলে ভাই রাস্তার অবস্থা খারাপ হবেই। ওইদিকে যাকে একটু তালি তুলি মেরেছে, এদিকে তালি তুলিও মারিনি, একদম যেরকম আছে এরকমই। এ দেখেন রাস্তার অবস্থা। রাস্তার মাঝখানে ইট পড়ে রয়েছে, মানে রাস্তাটা যে ঠিক করার জন্য যে ইট নিয়ে গেছে সেই ইটই অবস্থায় পড়ে রয়েছে। হুঁশিয়ার, সাবধান। যারা যশোরের দিকে আসবেন ঢাকা থেকে অবশ্যই সাবধান। এই জায়গার অবস্থা কিন্তু বিরাট খারাপ, বিশেষ করে যে চাড়াবিটের পরের থেকে রাস্তার অবস্থা এই রকম। এই যে দেখছেন, কোনো রকমে যদি একটা চাকা পড়ছে না এর উপরে, একদম পুরা কাজ, সানডে মানডে ক্লোজ। এই জিনিসগুলা খুব খেয়াল রাখবেন। আজকে আর কোনো জ্ঞান ট্যান দিব না, এখন বাড়ি যাব। মানে ভালো লাগতেছে না আর কথাবার্তা বলতে। 5:24 বেজে গেছে। আমি 3.5 ঘন্টা ধরে বাইক চালাইতেছি। এর মধ্যে ব্রেক ছিল 20 মিনিটের, ব্রেকটা দিছিলাম, তারপরেই আবার ভাঙার থেকে বের হয়েছিলাম। বাট কপাল ভালো যে বিশেষ একটা এই যে এরকম গর্ত পড়লে উঠে দাঁড়াইতে হবে, কিচ্ছু করার নাই। বৃষ্টির কারণে বিশেষ একটা ভিডিও করতে পারি নাই। তারপরে ব্লগটা অনেক লং হয়ে গেছে, কাজের কথাই বলছি, তারপরেও বেশ লং হয়ে গেছে। ওয়েলকাম টু যশোর। এখন আমি আছি হচ্ছে যশোর মনিহারে। কি সিনেমা চলতেছে, উৎসব আর ইনসাফ ভাই। যশোর মনিহারে আমি মনে হয় এই পর্যন্ত 3 বার মুভি দেখছি, তার মধ্যে একবার হচ্ছে সিনেপ্লেক্সটা সুন্দর করছে, মুভি দেখে আর কি ভালো লাগছে, পরিবেশটা ভালো, স্ক্রিন সাউন্ড এগুলা খুবই ভালো। যাই হোক, যশোরে চলে আসছি। শেষ আর একটা কথা বলে এই ব্লগটা আমি শেষ করে দিব। সেইটা হইতেছে হাইওয়ে রাইডের সব থেকে গুরুত্বপূর্ণ কথা। চোখে ঘুম নিয়ে কখনো বাইক, গাড়ি বা কোনো ভেহিকেল চালানো যাবে না। চোখে ঘুম নিয়ে কখনোই গাড়ি চালাবেন না, সেটা হাইওয়ে রাইড হোক বা নর্মাল রাইড হোক। চোখে ঘুম নিয়ে কখনোই গাড়ি চালাবেন না, এটা একদম মাস্ট বি। যদি আপনার ঘুম পূরণ না হয়, আপনি ঘুমান, তারপরে বাইক চালান। আর চোখে ঘুম নিয়ে বাইক চালাইলে আপনার অ্যাক্সিডেন্ট, মনে করেন যে মানে ধরে বাঁধে উঠাই নিয়ে আসলেন গায়ের উপরে, তো কখনোই চোখে ঘুম নিয়ে বাইক চালাবেন না। এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা আমি এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ বা ভিডিও আসতেছে, ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কোন জায়গায় আসলাম ভাই, রাস্তার এই অবস্থা কেন? একবার উপরে যাই, একবার নিচে যাই, এ তো মনে হচ্ছে যে পাহাড় আর টিলা পার হইতেছি।